শুটার ফয়সাল করিমের বাবা হুমায়ুন কবির ও মা হাসি বেগমকে মৃত্যুদণ্ডের আদেশ দেয় 25 জুলাই গণ অভ্যুত্থানের স্বজন হারানো পরিবারের সদস্যরা। শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় ফয়সালের স্ত্রী সামিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক খালেদা ইয়াসমিন উর্মি এই রায় প্রদান করেন। আমরা চাই তাদেরকে সহ ধরে এনে শাহবাগের গোল চত্বরে ছেড়ে দেওয়া হোক। 18 কোটি মানুষ তারা নিজেদের হাতে শরীফ ওসমান হাদিকে হত্যাকারীর বিচার করবে। শরীফ ওসমান হাদি হত্যার ঘটনায় মূল মাস্টারমাইন্ড ঢাকার কেরানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শাহিন আহমেদ ওরফে শাহিন চেয়ারম্যানের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। শহীদি শপথ নিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতারা। মঙ্গলবার বিকেলে রাজধানীর শাহবাগে হাদির পরিবারের সদস্যদের নিয়ে শপথ নেন তারা। তার খুনির বিচার হয় না। এই কান্না ন্যায় বিচারের জন্য। শরীফ ওসমান হাদি চেয়েছিলেন তাকে যদি মেরেও ফেলা হয় তাহলে যেন হত্যার বিচার করা হয়। আর লুকোনো থাকলো না। সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ লাইভে এসে আলোচিত ওসমান হাদি হত্যা মামলার প্রধান অভিযুক্ত হিসেবে পরিচিত ফয়সাল করিম মাসুদ যে বক্তব্য দেন তা মুহূর্তে দেশজুড়ে আলোড়ন তুলে। মুখ খুলল ফয়সালের বাবা, মা, বান্ধবী সহ ড্রাইভার। প্রথমে বাবা মোহাম্মদ হুমায়ুন কবির ও মা মোসাম্মদ হাসিনা বেগম ঢাকার আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। মধ্যরাতে হঠাৎ করে লাইভে এসে শুটার ফয়সাল কিন্তু সবার নাম এবার বলে দিছে। এই কথা শোনার পরে শুটার ফয়সালের বাবা মা কিন্তু নিজেরাই দায় স্বীকার করে নিছে এবং এর সাথে যারা জড়িত সবাই কিন্তু এবার ফেসে গেছে। পালানোর আর কোনো রাস্তা নেই। যারা এই যে শুটার ফয়সাল হঠাৎ করে লাইভে এসে যে কথাগুলো বলছেন, যারা এই ভিডিওটা দেখেন নাই তাদের জন্য এই লাইভ ভিডিওটা অবশ্যই, এবং শুটার ফয়সালের বাবা মা যে দায় স্বীকার করছে এই ভিডিওটা প্রথমে আমরা একটু দেখে নিব, তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন এবং ক্লিয়ার হবেন। যারা আমাদের চ্যানেলে নতুন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরপরে নতুন ভিডিও আপনার কাছে যায়। চলুন প্রথমে আমরা একটু দেখে আসি যে আসলে মধ্যরাতে শুটার ফয়সাল কি বার্তা দিলেন জাতির উদ্দেশ্যে, এবং শুটার ফয়সালের বাবা মা যে দায় স্বীকার করছেন সেই ভিডিওটা আমরা একটু প্রথমে দেখে আসি। তারপরে ভিডিওর পরের অংশে আমরা দেখে নেব যে আসলে তাদের যে ফাঁসির রায় কার্যকর হয়েছে সেই বিষয়টা আমরা ভিডিওর পরের অংশে দেখে নেব। চলুন আমরা একটু দেখে আসি। আর লুকোনো থাকলো না। সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ লাইভে এসে আলোচিত ওসমান হাদি হত্যা মামলার প্রধান অভিযুক্ত হিসেবে পরিচিত ফয়সাল করিম মাসুদ যে বক্তব্য দেন তা মুহূর্তে দেশজুড়ে আলোড়ন তুলে। লাইভ সম্প্রচারে তিনি দাবি করেন এই হত্যাকাণ্ড কোনো একক সিদ্ধান্ত বা হঠাৎ ঘটে যাওয়া ঘটনা ছিল না, বরং এর পিছনে পরিকল্পনা, নির্দেশনা এবং একাধিক স্তরে যোগাযোগ ছিল। তবে তার এই বক্তব্য আইনশৃঙ্খলা বাহিনী বা আদালত এখনো আনুষ্ঠানিকভাবে সত্যতা যাচাই করেনি। লাইভে ফয়সাল করিম মাসুদ নিজেকে মানসিক চাপে থাকা একজন মানুষ হিসেবে উপস্থাপন করেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে ভিতরে ভিতরে যে চাপ ও ভয় কাজ করছিল তা আর চেপে রাখা সম্ভব হচ্ছিল না। তার ভাষ্য অনুযায়ী ওসমান হাদিকে লক্ষ্য করে হামলার সিদ্ধান্ত তার একার ছিল না। তিনি দাবি করেন কিছু প্রভাবশালী ব্যক্তি তাকে পরিকল্পনা অনুযায়ী এগোতে বলেন এবং ঘটনার আগে পরে যোগাযোগ রক্ষা করা হয়। লাইভ বক্তব্যে ফয়সাল আরও বলেন, ঘটনার দিন কোথায় কখন কি করতে হবে সেই নির্দেশ তিনি একাধিকবার পেয়েছিলেন। তার দাবি নির্দেশদাতারা সরাসরি ঘটনাস্থলে ছিলেন না, কিন্তু ফোন ও বার্তার মাধ্যমে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছিলেন। তিনি এমনও বলেন ঘটনার পর কিভাবে আত্মগোপনে যেতে হবে এবং কার সঙ্গে যোগাযোগ করতে হবে সে বিষয়ে তাকে পরামর্শ দেওয়া হয়। এই লাইভের সময় ফয়সাল কয়েকটি নাম উচ্চারণ করেন বলে দর্শকদের একটি অংশ দাবি করছে। যদিও লাইভটি অসম্পূর্ণ অবস্থায় ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন প্ল্যাটফর্মে কাটাছেঁড়া অংশ প্রচারিত হয়, ফলে ঠিক কোন প্রেক্ষাপটে কোন নাম বলা হয়েছে তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। আইনজীবীরা বলছেন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ক্লিপ আদালতে প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য হবে কিনা তা নির্ভর করবে ফরেনসিক যাচাই ও তদন্তের উপর। ওসমান হাদি হত্যাকাণ্ডের পর থেকে এটি একটি স্পর্শকাতর ও বহুল আলোচিত মামলা। বিভিন্ন সময় নানা তথ্য, অডিও ক্লিপ এবং সূত্রের কথা গণমাধ্যমে এসেছে। ফয়সাল করিম মাসুদের এই লাইভ বক্তব্য নতুন করে আলোচনায় আগুনে ঘি ঢাললেও বিশ্লেষকদের মতে এতে তদন্তের দিক পরিবর্তন হতে পারে, আবার নাও হতে পারে, কারণ অভিযুক্তের বক্তব্য কখনো কখনো নিজের অবস্থান হালকা করা কৌশল হিসেবে ব্যবহার করতে হতে পারে। মানবাধিকার কর্মীরা বলছেন নিহতের পরিবার ও সাধারণ মানুষের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিরপেক্ষ ও স্বচ্ছ বিচার। তারা মনে করছেন আবেগের বশে সামাজিক মাধ্যমে রায় দেওয়ার প্রবণতা বিচার প্রক্রিয়াকে জটিল করে তুলতে পারে। অপরদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই মামলার সঙ্গে যদি প্রভাবশালী কারো নাম জড়িয়ে পড়ে তাহলে সেটি আরও সংবেদনশীল রূপ নিতে পারে। ফয়সাল করিম মাসুদ লাইভের এক পর্যায়ে বলেন তিনি আইনের সামনে সব বলার জন্য প্রস্তুত যদি তার নিরাপত্তা নিশ্চিত করা হয়। এই বক্তব্যকে কেউ কেউ আত্মসমর্পণের ইঙ্গিত হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন এটি জনমত প্রভাবিত করার চেষ্টা। আইন বিশেষজ্ঞরা মনে করিয়ে দিচ্ছেন বিচার হবে আদালতে, ফেসবুক লাইভে নয়। সব মিলিয়ে ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে নতুন করে যে আলোচনা শুরু হয়েছে তার কেন্দ্রবিন্দুতে এখন ফয়সাল করিম মাসুদের লাইভ বক্তব্য।
তবে এই মুহূর্তে এইটুকু নিশ্চিত করে বলা যায়, অভিযোগ ও পাল্টা অভিযোগের বাইরে গিয়ে প্রকৃত সত্য উদ্ঘাটনের দায়িত্ব তদন্ত সংস্থা ও আদালতের। যতক্ষণ না আনুষ্ঠানিক তদন্তের তথ্য প্রমাণিত হচ্ছে, ততক্ষণ এই লাইভে বলা কথাগুলোকে দাবি হিসেবে দেখা হচ্ছে, চূড়ান্ত সত্য হিসেবে নয়। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে 127 কোটি টাকার অধিক অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে সিআইডি। রোববার রাতে সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আবু তালেব এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার তথ্য পর্যালোচনা করে এই অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। আবু তালেব বলেন, ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ওরফে রাহুল গ্রেফতার না হলেও মামলার আলামত গোপন ও অভিযুক্তকে পালাতে সহায়তার অভিযোগে তার পরিবারের সদস্যসহ একাধিক সহযোগীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানের সময় উদ্ধার বিভিন্ন ব্যাংকের চেক বইয়ের তথ্য সিআইডি গুরুত্ব নিয়ে পর্যালোচনা ও বিশ্লেষণ শুরু করে। এতে দেখা যায়, অভিযুক্ত ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বেশ কিছু চেক বইয়ে বিভিন্ন পরিমাণ অর্থের কথা উল্লেখ রয়েছে। চূড়ান্ত লেনদেন সম্পন্ন না হওয়া এসব রেকর্ডের সমষ্টিগত মূল্য প্রায় 218 কোটি টাকা। প্রাথমিক বিশ্লেষণ করে সিআইডি পেয়েছে, অভিযুক্ত এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাংক হিসাবে 127 কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেন সংঘটিত হয়েছে, যা মানি লন্ডারিং, সংঘবদ্ধ অপরাধ এবং সন্ত্রাসী কার্যক্রম সংক্রান্ত অর্থায়নের সঙ্গে সম্পৃক্ত হতে পারে। বিষয়টি আমলে নিয়ে সিআইডি মানি লন্ডারিং বিষয়ে পৃথক অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে। মূল অভিযুক্ত ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে থাকা প্রায় 65 লাখ টাকা রাষ্ট্রের অনুকূলে দ্রুততম সময় যেন বাজেয়াপ্ত করা যায়, সেজন্য যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করেছে সিআইডি। রিমান্ডে মুখ খুলল ফয়সালের বাপ মা ও প্রেমিকা। পালানোর আগে পরিবারকে যা বলে গিয়েছে সে, দেখুন ভিডিওতে। রিমান্ডে মার খেয়ে মুখ খুলল ফয়সালের বাবা, মা, বান্ধবী সহ ড্রাইভার। প্রথমে বাবা মোহাম্মদ হুমায়ুন কবির ও মা মোসাম্মদ হাসিনা বেগম ঢাকার আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। তারা জানান, ছেলে ফয়সাল সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল না, যোগাযোগ ছিল কম। ছেলে সাধারণত অন্য জায়গায় থাকত আর তারা মেয়ের বাসায় থাকতেন। তবে ঘটনার দিন ফয়সাল তাদের বলে যান তিনি বাংলাদেশ থেকে চলে যাচ্ছেন। আর ঘটনার আগের দিন বান্ধবী মারিয়া আক্তার লিমাকে জানান, পরদিন এমন একটি ঘটনা ঘটে যাচ্ছে যা সারা দেশ কাঁপাবে। জবানবন্দিতে ফয়সালের বাবা মা বলেছেন, ফয়সাল ঘটনার দিন 12 ডিসেম্বর সকাল থেকে কোনো মোবাইল ব্যবহার করেননি। ঘটনার আগের রাতে হাদির পরবর্তী দিনের কর্মসূচি সম্পর্কে জানত। ফয়সাল 3টি বিয়ে করেছেন এবং একজন বান্ধবীর সঙ্গে সম্পর্ক রাখেন। ডেফোডিল পড়ার সময় থেকে রাজনীতিতে জড়িত। বিভিন্নভাবে আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের অনেকের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন তিনি। তারা আরও জানান, ঘটনার দিন হাদিকে শুট করে ফয়সাল শেরবাংলা নগরে তার বোনের বাসায় যায়। ওই বাসায় তার বাবা, মা এবং বোন ছিলেন। সেখানে গিয়ে ফয়সাল মোটরসাইকেলের নম্বর প্লেট পরিবর্তন ও আলামত ধ্বংস করে। এরপর সে সিএনজি নিয়ে বাসা থেকে বের হয়। তার বাবা এই সমস্ত ব্যবস্থা ঠিক করে দেন। ফয়সাল বের হওয়ার সময় বলেছে সে বাংলাদেশ থেকে চলে যাচ্ছে। আদালত সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর ফয়সাল মা বাবাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ তাদের জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম তাদের জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দি রেকর্ড শেষে তাদের কারাগারে পাঠানো হয়েছে। হাদিকে আগের রাতে চেষ্টার ইঙ্গিত দিয়েছে শুটার ফয়সাল। ঢাকার সাভারে একটি রিসোর্টে অবস্থানকালে তিনি তার কথিত বান্ধবী মারিয়া আক্তার লিমাকে জানান, পরদিন এমন একটি ঘটনা ঘটতে যাচ্ছে যা সারা দেশ কাঁপাবে। পরদিনই প্রকাশ্যে দিবালোকে রাজধানীর পল্টন এলাকায় বক্স কালভার্ট রোডে জুলাই যোদ্ধা শরীফ ওসমান বিন হাদির উপর হামলা চালানো হয়। গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদ ও তদন্তে পাওয়া এসব তথ্য নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করে। আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে উঠে এসেছে, মোহাম্মদপুরের এক সাবেক কাউন্সিলর ছিলেন এই ঘটনার মাস্টারমাইন্ড। অন্তত 20 জনের একটি সংগঠিত গ্রুপ হত্যা চেষ্টা, অর্থায়ন, সরবরাহ, পালিয়ে যাওয়া এবং সীমান্ত পারাপারের সহায়তায় জড়িত ছিল। র্যাব ও পুলিশের অভিযানে এখন পর্যন্ত 9 জন গ্রেপ্তার হয়েছেন। উদ্ধার করা হয়েছে ম্যাগাজিন এবং কয়েক কোটি টাকার চেক। গ্রেপ্তারকৃতদের রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য মিলেছে এবং আরও শুটার গ্রুপ সক্রিয় থাকতে পারে বলে আশঙ্কা করছে গোয়েন্দা সংস্থাগুলো। এসব তথ্যের ভিত্তিতে পুলিশ ধারণা করছে এ ধরনের একাধিক শুটার গ্রুপ মাঠে সক্রিয় থাকতে পারে। এজন্য গোয়েন্দা সংস্থার চৌকস সদস্যরা সন্দেহভাজন সন্ত্রাসীদের অবস্থান চিহ্নিত করতে একযোগে মাঠে কাজ করছেন। তদন্ত সংশ্লিষ্ট দায়িত্বশীল এক কর্মকর্তা যুগান্তরকে বলেন, ওসমান হাদিকে হত্যার লক্ষ্যে কয়েক কোটি টাকা ইনভেস্ট করার প্রাথমিক তথ্য মিলেছে। শুটার ফয়সালের বাসা থেকে বেশ কিছু চেকও উদ্ধার করা
করা হয়েছে। ওইসব চেকে ফয়সালের স্বাক্ষর রয়েছে। এই সব নিয়ে যাচাই বাছাই চলছে। এদিকে মাইক্রোবাস ভাড়া নিয়ে পালাতে সহায়তা করা মোহাম্মদ নুরুজ্জামান নোমানী ওরফে উজ্জ্বল আদালতের চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। প্রথমে গাড়িটিকে আসতে বলা হয়েছিল ঢাকার মৎস্য ভবনের সামনে, কিন্তু জুমার নামাজের পর গাড়িটিকে আসতে বলা হয় আগারগাঁয়ের বিএনপি বাজারে। সবশেষ ধামরাই উপজেলার কালামপুর যেতে বলা হয় গাড়িটিকে। সেখান থেকে গাড়িতে উঠে ময়মনসিংহে যান ফয়সাল। গাড়ি ভাড়ার সূত্র ধরে ফয়সাল করিমের সঙ্গে পরিচয় হয় বলে দাবি করেন নুরুজ্জামান নোমানী। তিনি বলেন, গত 3 মাস ফয়সালের সঙ্গে তার সরাসরি দেখা হয়নি। হোয়াটসঅ্যাপের মাধ্যমে তিনি গাড়ি ভাড়া দিতেন। নুরুজ্জামান বলেন, 9 মাস আগে থেকে গাড়ি ভাড়া নেওয়ার সূত্র ধরে অনলাইনে হোয়াটসঅ্যাপে ফয়সালের সঙ্গে সম্পর্ক হয়। আমি তো দিছি ভাড়া, কিন্তু উনি কি করছে আমি বুঝতেছি না। হাদিকে চেষ্টার দিন ফয়সাল পারিবারিক কারণ দেখিয়ে গাড়ি ভাড়া করতে চান বলে জানান নুরুজ্জামান। তিনি বলেন, সেদিন তার সব গাড়ির ট্রিপে থাকায় তিনি ফয়সালকে প্রথমে না করে দিয়েছিলেন, কিন্তু পরে তার বন্ধু সুমনের গাড়ির ব্যবস্থা করে দেন। দর্শক, ধীরে ধীরে সব তথ্য বের হচ্ছে। তবে তথ্য দিয়ে কি হবে? যদি ফয়সাল পালিয়ে গিয়ে থাকে, সে ভারত পালালেও পৃথিবী থেকে তো পালায়নি, তাকে কি ভারত থেকে হলেও ধরে আনা উচিত না? কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মতামত। তো প্রিয় দর্শক, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। যে আমাদের হাদি ভাইয়ের উপর হামলাকারী শুটার ফয়সালের বাবা মা জবানবন্দি দিয়েছেন এবং এর কর্মকাণ্ডের সাথে যারা জড়িত ছিল সবাইকে কিন্তু গ্রেফতার করা হয়েছে, শুধু মেইন শুটার ফয়সালকে ছাড়া। এবং তারা তাদের যে দায় স্বীকার করছে যে ছেলের সাথে তারা কিন্তু জড়িত ছিল এবং তারা এটা আগে থেকেই জানতো। তো আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন যে একজন বাবা মা ছেলের সাথে জড়িত হয়ে এই যে কাজটা করেছে তাদের কেমন শাস্তি হওয়া উচিত। আমি মনে করি তাদের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। এবং তারা আগে থেকে যেহেতু জানতো, তারা যদি জানা সত্ত্বেও আইন শৃঙ্খলা বাহিনীকে কোনোভাবে এই বিষয়টা আগে থেকে জানাতো, তাহলে কিন্তু এমন একটা কাজ হতো না। এবং আমাদের স্বাধীনতার জন্য, আমাদের মুক্তির জন্য হাদি ভাই কিন্তু লড়ে গেছেন এবং তার একটাই উদ্দেশ্য ছিল যে ভালোভাবে স্বাধীনভাবে দেখা সুস্থভাবে যাতে মানুষগুলো বাঁচতে পারে এবং দেশের মানুষ মুক্তি নিয়ে বাঁচতে পারে। এই একটি দাবি নিয়ে কিন্তু আমাদের সবার জন্য সে একাই লড়ে গেছে। আমাদের একটাই যে আমাদের একটাই দাবি এবং একটাই চাওয়া পাওয়া হওয়া উচিত যে তার উপর যে হামলাকারী শুটার ফয়সাল, তাকে খুব দ্রুত যতটা সম্ভব তাকে গ্রেফতার করা হোক যেভাবেই, এবং তাকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেয়া হোক। এবং তার বাবা মা তার সাথে জড়িত থাকায় যে শাস্তি হওয়া উচিত সেই শাস্তি তাদেরকে দেয়া হোক। আমাদের সবার কিন্তু এখন এই একটাই দাবি। বর্তমানে শাহবাগে কিন্তু সমাবেশ চলতেছে, তাদের সবার একটাই দাবি, এই যে ইনকিলাব মঞ্চের যারা আছে সবাই পুরো বাংলাদেশের মানুষের এখন একটাই দাবি যে তাদের সর্বোচ্চ শাস্তি হোক এবং তাদেরকে গ্রেফতার করা হোক। কারণ হাদি ভাই আমাদের গর্ব, হাদি ভাই আমাদের দেশের জন্য লড়েছেন, জাতির জন্য লড়েছেন, দেশের মানুষের জন্য লড়েছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন যে আসলে এই যে হাদি ভাইয়ের উপর হামলাকারীদের কেমন শাস্তি দেওয়া উচিত এবং এর সাথে যারা যারা জড়িত তাদের কেমন শাস্তি হওয়া উচিত। অবশ্যই আপনার মতামত কমেন্টে জানিয়ে যাবেন। ভালো থাকবেন এবং হাদি ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।